পানি বাংলাদেশের মানুষের অধিকার, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত প্রতিবাদে ঢাবিসহ বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ও ছাত্র দলের পাল্টাপাল্টি বিক্ষোভ। গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিতর্ক, নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির, বললেন সার্জিস। নিজেদের তুলে ধরতে সত্য প্রকাশের দাবি সংগঠনটি। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। জয়পুরহাটে বারান্দাও খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলার আলামত, নষ্ট হচ্ছে বেশিরভাগ, ন্যায্য বিচার বিঘ্ন হওয়ার শঙ্কা। নওগাঁয় ধস নেমেছে আলুর দামে, উচ্চ মূল্যের সার বীজ কিনে উঠছে না উৎপাদন খরচ, চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। ইউক্রেন যুদ্ধ বন্ধে আসার আলোচনা হয়েছে ইতিবাচক ও গঠনমূলক, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালো রাশিয়া। এবং পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ উদ্বোধনী ম্যাচে দুপুর 3টায় স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড, জয় চায় দুই দল। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। এবার জানাবো বিস্তারিত খবর। তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানি নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশী সুলভ আচরণ করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। দেশের স্বার্থ রক্ষায় পররাষ্ট্রনীতিতে পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে মঙ্গলবার তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলতা এড়াতেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। সাইফুর রিপনের প্রতিবেদন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনের কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি যে অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য। তিস্তা নদী রক্ষার আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন তারেক রহমান। পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। দেশের স্বার্থ না দেখে পলাতক স্বৈরাচার একতরফাভাবে ভারতকে সুবিধা দিয়ে গেছে দাবি করে তিনি বলেন, দেশটির সঙ্গে করা অসম সব চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। দেশের পররাষ্ট্রনীতি নিয়েও নতুন করে ভাবতে হবে বলে মনে করেন তারেক রহমান। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। দেশবাসীর ভোটে বিজয়ী হলে তিস্তার পানি সমস্যা সহ সব সংকট সমাধানে বিএনপি কাজ করবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি ঘিরে ছিল নানা আয়োজন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। পানির ন্যায্য হিস্সা না পেয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সহকর্মীদের সঙ্গে নিয়ে রফিকুল ইসলামের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগবাহে তিস্তা বাঁচাই। এটি তিস্তা বাঁচানোর আন্দোলনের দ্বিতীয় দিনের রংপুরের চিত্র। 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই ছিল বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। বিকেলে উপস্থাপন করা হয় সচেতনতা ও প্রতিবাদী নাটিকা। লালমনিরহাটের তিস্তাপাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয় পদযাত্রা। পরে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনকারীরা। এ সময় পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। আমরা পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছি। আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদেরকে বলি আমাদের আন্তর্জাতিক আইনে যতটুকু আমাদের পানির হিস্সা ততটুকু আমাদেরকে দেয়া হোক, এটাই আমরা জানাতে চাচ্ছি। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখানকার কৃষকের জমি, এখানকার মজুরের জমি, এখানকার ধনিক শ্রেণীর জমি সব ভেঙে নিয়ে গেছে। কুড়িগ্রামে তিস্তা বাঁচানোর কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার মানুষ। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পানির ন্যায্য হিস্সা না পাওয়ায় দিনের পর দিন ভুগতে হচ্ছে এই অঞ্চলের মানুষকে। যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা, যেটা ম্যানেজমেন্ট পরিচালনার কথা, সেগুলো বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এর আগে নৌকায় করে দূর দূরান্ত থেকে কর্মসূচিতে আসেন তিস্তাপাড়ের বাসিন্দারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। পরে সেনাবাহিনীর র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে আধিপত্য নিয়ে মুখোমুখি হয় দুটি সংগঠন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজেপি মোতায়েন করা হয়েছে। কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাথে ছাত্রদল নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাদের। গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। আর বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এ ঘটনার সঙ্গে ছাত্রদল জড়িত। নিয়াজ মোর্শেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আলিয়াক্কাস আকাশ। কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি পাল্টা দাবি নিয়ে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে জানিয়ে নেতারা বলেন, দেশের মাটিতে ফেসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদে পা দিবে না ছাত্রদল। ছাত্র সংগঠন কোন মব কালচারধারী কোন আলবটর বাহিনীর গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না, কোনো পাতানো ফাঁদে কোনো পা দেয় না। আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কেউ ছাত্রলীগের মতো সন্ত্রাসী আচরণ করলে তাদের প্রতিহত করা হবে। আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনাদের মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা চালু বলেন না। বুধবার সারা দেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা সহ কুয়েট শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও চিত্র প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলিয়াক্কাস আকাশ,
দেশ টিভি, ঢাকা। চলবে না আধিপত্য, বিদেশের সবাই বন্ধু, কেউ প্রভু নয়, এমনটাই হতে হবে পররাষ্ট্রনীতি। কিন্তু গেল 15 বছরের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তাই করেছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি আয়োজিত গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থান পরবর্তী পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক আলোচনায় অংশ নেন দেশের প্রথিতযশা শিক্ষক, রাজনীতিক ও বিশ্লেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়া সুবিধাজনক অবস্থায় থাকলেও তা কাজে লাগাতে পারেনি বিগত সরকারগুলো। তবে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি দেশের অনুকূলে ছিল বলে মত দেন বক্তারা। আমরা কোনো একটা দেশ থেকে আবারও নতুন কোনো মিলিটারি হার্ডওয়্যার কিনি আমাদের পছন্দ মতো, দে ডোন্ট লাইক দিস। আমরা টার্কি থেকে বাইরাক্তার ড্রোন কিনেছি, আমরা বর্ডারে সার্ভেলেন্স করবো তো, আমি তো ওটা বসিয়ে রাখার জন্য করি নাই। এটার বিরুদ্ধে সমালোচনা আছে। ডিগনিফাইড ওয়েতে ট্রিট করবো, যেন ইন্টারন্যাশনাল যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে সেগুলো ফলো করা হয়, সেটা রেসিপ্রোকাল হয়, সেটা উইন উইন হয়। যদি তাই হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আমরা যে সমস্যাগুলো গত 16 বছরে দেখেছি সেটা থাকবে না। ওআইসির সদস্য হয়েছিল, আমি তো ওআইসির ওখানে মেম্বার হয়েছিলেন ওদের কমিটিতে। চীনের সঙ্গে সম্পর্ক করেছিলেন, তাই না? নিউলিবারাল পলিসি কে এনেছিলেন বাংলাদেশে? আজকের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিসের উপর দাঁড়িয়ে আছে? বক্তারা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে দেশকে দাসে পরিণত করেছিল। সাউথ তালপট্টি কই সেই জিয়াউর রহমানের সেই গর্বের সাউথ তালপট্টি, সেটা ভারতের দখলে, আর সেটার ইম্পর্টেন্স কে? এটা ছোট্ট একটা টাইনি মাড ফ্ল্যাট না। জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। দ্বিতীয় অধিবেশনে বক্তারা বলেন, গেল 53 বছরে শুধু পররাষ্ট্রনীতি নয়, প্রজাতন্ত্র হয়ে উঠতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। শত্রু এবং স্বার্থ দুটি বিষয়ে গুরুত্ব দিয়েই পররাষ্ট্রনীতি নিতে হবে। আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই। আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সের রাতারাতি আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা, এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। তৃতীয় সেশনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, মানচিত্র বৃদ্ধি করা না গেলেও বিদেশি আগ্রাসন বন্ধে সাংস্কৃতিক সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। মায়ানমারকে স্থিতিশীল করা বাংলাদেশের দায়িত্ব। স্থিতিশীল করার জন্য বাংলাদেশে যা যা করার সেটা বাংলাদেশকে করতে হবে। এই পতাকাটাকে আমরা যেভাবে উল্টে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। বিশাল সমুদ্র সীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা মিয়ানমারের স্থিতিশীলতায় প্রত্যক্ষ ভূমিকা রাখার সময় এসেছে বলেও মন্তব্য করেন বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিবির বনাম সমন্বয়ক, জুলাই আন্দোলনে কাদের ভূমিকা ছিল বেশি? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আন্দোলনের ক্রেডিট নেয়ার যুদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির, আর অভ্যুত্থান কারো একক উদ্যোগে হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এদিকে নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরতেই সত্য তুলে ধরার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খানের। জানাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দেখা গেলেও 6 মাস পর আন্দোলনের ক্রেডিট নিয়ে চলছে টানাপোড়েন। আন্দোলন কর্মসূচি কারা লিখে দিয়েছে, সমন্বয়করা কার আশ্রয়ে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কার মাধ্যমে যোগাযোগ হয়েছিল, এমন নানা বিষয়ে ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চলছে লড়াই। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির। এ নিয়ে লড়াইয়ে অভ্যুত্থানের স্পিরিট নিঃশেষ হবে। যখন এরকম একটা রাজনৈতিক বা পলিটিক্যাল একটা আহ্বায়ক স্ট্রাকচার হবে, এখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হবে। তো এই নেগোসিয়েশনের জায়গায় আবার এমন কিছু হয়েছে যেটা ইন্টারনাল ফোরামে থাকার কথা ছিল, কয়েকজনের মাধ্যমে সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেটাকে আমরা কখনোই মনে করি না যেটা হওয়া উচিত ছিল। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে, সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই ক্রেডিট দাবির যদি খেলায় আমরা সামনের দিকে মেতে যাই, তাহলে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই লক্ষ্য থেকে আমরা সরে যাব। আসিফ মাহমুদী
প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ ওই জায়গাটিতে প্রথম যোগাযোগ করছিল এবং শুধু ওই জায়গায় নয়, আমাদের ধরেন ইউএন এর অফিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, নাহিদ গিয়েছিল, হাসনাত গিয়েছিল, উমামা ফাতেমা গিয়েছিল। আর কোনো পক্ষের একক উদ্যোগে আন্দোলন সফল হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এটা সকলের সম্মিলিত একটা উদ্যোগের জায়গা, সেই সম্মিলিত উদ্যোগকে আমরা এককভাবে কারো শুধুমাত্র একার উদ্যোগ হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে চাই না। গণ অভ্যুত্থানের 6 মাস পর কেন ক্রেডিট নিয়ে বিতর্ক উঠছে এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, নিজেদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতেই সত্য তুলে ধরছেন তারা। এটা ক্রেডিট ভাগাভাগির কোনো বিষয় নয়, বরং যার যে স্টেক ছিল সেই স্টেকটা ক্লেম করার একটা বিষয়। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। তবে সবার অংশগ্রহণ না থাকলে ফ্যাসিস্ট পরাজিত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না বলেই জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এর চেয়ে বেশি মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তো বলেই দিয়েছে, কে কোথায় রিফর্ম চাই, কে কোথায় না বলে, এটা সবই আপনারা জানতে পারবেন। যদি আমরা দেখি যে ঐক্যমতের প্রক্রিয়া ভালোভাবে আগাচ্ছে, তাহলে তো খুব তাড়াতাড়ি রিফর্ম করে ফেলা সম্ভব। ঐক্যমতের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করলে, ওইটাকে বিতর্কিত করলে তখনই বরং দেরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি আবারও বলছি যে বলেই দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির সমাবেশে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় না বলেও দাবি করেন মির্জা ফখরুল। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি নিয়ে কথা বলেন তিনি। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির মহাসচিব। কোন মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় প্রকাশ করতে দিতে চাই, এই দেশের মানুষরা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সে দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। আওয়ামী সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন জামায়াত আমির। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন মোড়ে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের প্রতীক ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় অন্তর্বর্তী সরকার 6 মাস পেরিয়ে গেল কেন মুক্তি দিল না সেই প্রশ্ন তুলে জামায়াত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে।
এছাড়া তিনি জামায়াতকে চোখ না রাঙাতে সতর্ক করে দিয়ে জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লার প্রতীকও ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদের ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলারও আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যুগের পর যুগ ধরে জয়পুরহাট জেলা প্রশাসক ভবনের বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে আছে আদালতের বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ জব্দকৃত আলামত। অযত্ন আর অবহেলা আলামতগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে। মামলার আলামত ভালো মতো সংরক্ষণ না করলে ন্যায় বিচারে বিঘ্ন ঘটতে পারে বলে অভিমত রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে আলামতগুলোর সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে বিআরটি অফিসের পেছনে এবং ট্র্যাজেডি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। তবে রুমে জায়গার অভাবে বারান্দা ও খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মামলার জব্দকৃত আলামত। মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সাইকেল, চোরাই মদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ আলামত এখানে রয়েছে। কয়েক বছর আগে চিফ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য বহুতল ভবন নির্মাণ হলেও আলামত সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়নি। রোদ বৃষ্টি আর ধুলোবালির কারণে আলামতগুলোর অবস্থা সংকটাপন্ন। বেশিরভাগ গাড়ির কাঠামো বা চেসিস ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। সরকারের রাজস্ব আইন জটিলতায় দীর্ঘ সময় ধরে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলামতগুলান আর বিচারের স্বার্থে সুবিধা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই আলামতগুলান রোদ বৃষ্টি ঝড়ে এখানে তারা নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা না থাকে এখানে সেগুলো রাখা হয়েছে। তো আমাদের ভবনটি এই কোর্টের মালখানা হিসেবে ডিসি অফিসের ভবনই ব্যবহার করা হচ্ছে। আলামতগুলি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এবং মালামালগুলি আকাশে খোলা আকাশে পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি মামলা নষ্ট হওয়ার কারণে এই মামলাগুলি সঠিক আলামত সংরক্ষণ করার দরকার। কোর্টের আলামত হিসাবে এখানে আছে, এটা যদি নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। ন্যায় বিচারের জন্য মামলার আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলামতগুলো অরক্ষিত থাকায় ও সঠিকভাবে সংরক্ষণ না হওয়ার কারণে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ন্যায় বিচার পাইতে গেলে অবশ্যই মামলার আলামত আদালতে উপস্থাপন করতে হবে। এই আলামতগুলো আমাদের জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডার থেকে তার তত্ত্বাবধান থাকে, জেলা প্রশাসকের তত্ত্বাবধান আছে। এদিকে অযত্নে পড়ে থাকা আলামত সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি, জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছেন যে বিধি মোতাবেক স্যার এটা পরিদর্শন করে আইনসম্মতভাবে এটা কিভাবে ডিসপোজাল করা যায় সেই ব্যবস্থা নিয়ে। প্রায় 3 দশক ধরে জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 আলামত পড়ে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এসব আলামত দ্রুত সংরক্ষণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় ধস নেমেছে আলুর দামে। উচ্চ মূল্যের সার বীজ কিনে চাষ করে উঠছে না উৎপাদন খরচ। বিশ্লেষকরা বলছেন ন্যায্য মূল্য না পেলে আলু উৎপাদনে আগ্রহ হারাবেন কৃষকরা। কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। লাভের আশায় চলতি মৌসুমে আলুর চাষ বাড়িয়েছে নওগাঁর কৃষকরা। ফলনও হয়েছে ভালো, তবে দামে ধস নামায় আলু এখন কৃষকের গলার ফাঁস। কৃষকরা বলছেন এবছর বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়াতে বেড়েছে উৎপাদন ব্যয়। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে গড়ে 20 টাকা, আর স্থানীয় বাজার বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। এতে আলু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সার, ফসফেট, ওষুধ, যে ওষুধগুলো, কীটনাশকগুলো, এগুলোর তো দাম বেশি। 1 কেজি আলুতে মোটামুটি 20 থেকে 22 টাকা আমাদের ইন টোটাল খরচা। বাজারজাত করতে যাই আমরা 10 থেকে 12 টাকা 15 টাকা সর্বোচ্চ বেচতেছি। 400-500 টাকা মন আদা দিই, মানে লস। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে আলু উৎপাদনে আগ্রহ হারাবেন তারা।
ভরা মৌসুমের পরে আবার সিন্ডিকেটরা আলুর উপর নিয়ন্ত্রণ নেবে, তখন এর দাম 3 গুণ 4 গুণ বেড়ে যাবে এবং বাজার তদারকিটাকে জোরদার করা এবং সিন্ডিকেট ব্যবস্থাটাকে একেবারে নির্মূল করা। ন্যায্য দাম নিশ্চিতে আলু সংরক্ষণ ও বিদেশে রপ্তানির পরামর্শ কৃষি কর্মকর্তার। দেশীয় পদ্ধতিতে ঘরে 3 থেকে 4 মাস আলু সংরক্ষণ করা যায়। কৃষক এই দেশীয় পদ্ধতিতে তাদের ঘরে আলু সংরক্ষণ করবে। পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের পরামর্শ যে আমাদের এই আলু যদি বিদেশে রপ্তানি করা যায়, বিদেশের বাজারটাকে যদি সুন্দর করে ধরা যায়, তাহলে কৃষক এখান থেকে একটা ভালো বাজার মূল্য পাবে। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় 26,000 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন জাতের আলু, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,75,000 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া শিল্পাচার্য জয়নুল আবিদিনের চুরি হওয়া 17টি চিত্রকর্মের মধ্যে 10টির উদ্ধার হলেও হদিস মেলেনি বাকি 7টির। এতে শিল্পীদের মনের অপূর্ণতার দাগ কাটছে না কোনোভাবেই। ছবিগুলো উদ্ধারে প্রশাসনকে তৎপর হওয়ার দাবি সবার। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন এইচ হিমেল। 1975 সালে ময়মনসিংহ নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে 3.19 একর জায়গা জুড়ে গড়ে ওঠে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেলেও বর্তমানে 189টি প্রদর্শনীতে আছে। 1992 সালে অতি আকর্ষণীয় 17টি ছবি চুরির অভিযোগ উঠে শিল্পীর বন্ধু ইকবাল হোসেনের বিরুদ্ধে। পরে 1994 সালে 10টি ছবি উদ্ধার করা গেলেও এখনো খোঁজ মেলেনি বাকি 7টির। সংগ্রহশালা হওয়ার পর ইকবাল সাহেব ছবিগুলি জুলাই গেছিলেন, এরপরে উনি আসেন নাই। তার 1992 সনে ছবিগুলি 17টি ছবি চুরি হয়, তারপরে 94 সময় 10টা ছবি পাওয়া যায়। ছবিগুলি পাওয়া গেলে আমি তৃপ্তি পেতাম আর কি। শিল্পাচার্যের প্রতি অবহেলার কারণেই এখনো লুট হওয়া চিত্রকর্মগুলো উদ্ধার হয়নি বলে অভিযোগ এই চিত্রশিল্পীর। শিল্পাচার্যের প্রতি যে আমরা একটা অবহেলা, যে কাজগুলো আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, এটা আমাদের চরম ব্যর্থতা। অমূল্য ছবিগুলোর উদ্ধারে জোর দাবি জানান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সহকারী কিপার। এত অমূল্য সম্পদ, জয়নুল আবেদিনের শিল্পকর্মগুলো অমূল্য। এই ছবিগুলো যদি সবগুলো এখানে প্রদর্শন করা যেত বা তারা যদি দেখার সৌভাগ্য পেতেন, সেই ক্ষেত্রে তারা আরো অনেক বেশি সমৃদ্ধ হতেন। গেল বছর যুক্তরাজ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম 8,25,00,000 টাকায় বিক্রি হয়। কাগজের উপর কালো কালির রেখা ও ওয়াশে করা চিত্রকর্মটি ছিল 1970 সালের। নিউজ ডেস্ক, দেশ টিভি।